ইউক্রেন ইস্যুতে পুতিনের পর জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ। কিয়েভকে ক্রিমিয়া ও নেটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারে নির্বাচনের তারিখ ঘোষণা। জান্তা সরকারের প্রথম ধাপের নির্বাচনী ভোট 28 ডিসেম্বর, প্রহসন আখ্যা পর্যবেক্ষকদের। গাজার তান কেন্দ্র যেন মৃত্যু ফাঁদ, দখলদারদের হামলায় নিহত আরও 57 ফিলিস্তিনি। যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে ধর্মঘট, বিক্ষোভ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মোকাবিলায় মধ্যপ্রাচ্যে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি ইরানের। তেহরানের সামরিক প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে হচ্ছে নতুন আইন। এবং প্রবল বৃষ্টিপাতে ভারতের মুম্বাইয়ে জলাবদ্ধতা, স্কুল বন্ধ ঘোষণা, রেড অ্যালার্ট জারি। পাকিস্তানে চলমান বন্যায় মৃতের সংখ্যা 650 ছাড়ালো, আহত প্রায় 1000। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। হোয়াইট হাউসে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। থাকবেন ইউরোপের নেতারাও। বৈঠকের আগে ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে ক্রিমিয়া ফেরত ও নেটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে। শান্তি প্রতিষ্ঠায় কিয়েভকে মানতে হবে পুতিনের কিছু শর্ত। এদিকে ইউক্রেনের শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি বলে জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত। এরই মধ্যে রুশ হামলায় ইউক্রেনে 5 জন নিহত, 19 জন আহত হয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম দফার বিতর্কিত বৈঠকের পর সোমবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এবার জেলেনস্কি একা নন, তার সঙ্গে থাকবেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। বৈঠক কেন্দ্র করে ইউরোপীয় নেতাদের আহ্বান, যুদ্ধ বন্ধের চুক্তিতে যেন ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়। এমন পরিস্থিতির মধ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে বৈঠকের আগেই একের পর এক হুঁশিয়ারি ছুড়ে যাচ্ছেন ট্রাম্প। স্থানীয় সময় রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, জেলেনস্কি চাইলে এখনই যুদ্ধ বন্ধ করা সম্ভব, তবে তাকে পুতিনের কিছু শর্তে রাজি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জানান, কোনো মূল্যেই ক্রিমিয়ার মালিকানা ফিরে পাবে না ইউক্রেন, এমনকি দেশটির ন্যাটোর সদস্যপদ পাবে না বলেও স্পষ্ট করেন ট্রাম্প। তবে ক্রিমিয়ার মালিকানা রাশিয়ার কাছে দেওয়ার প্রস্তাব আগেই নাকচ করে দিয়েছে কিয়েভ। দেশের সার্বভৌমত্ব নিয়ে দখলদারদের সঙ্গে আপোষে যেতে রাজি নন জেলেনস্কি। বলেন, ক্রিমিয়া কখনোই রাশিয়ার হওয়ার কথা ছিল না, জোরপূর্বক তা দখলে নেওয়া হয়েছে। এদিকে যুদ্ধবন্ধের আলোচনার মধ্য দিয়েও থেমেনি রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় রোববার ইউক্রেনের খার্কিভে একটি আবাসিক এলাকায় হামলা চালায় রাশিয়া। এতে শিশু সহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ডনবাসকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রাজনৈতিক, কৌশলগত ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে জেলেনস্কির উপর। লুহান্স্ক ও দোনেৎস্কের অধিকাংশ এলাকা এর মধ্যে রাশিয়ার দখলে থাকায় সামরিক ও কূটনৈতিকভাবে ইউক্রেনের অবস্থান জটিল হয়ে উঠছে। একই সঙ্গে যুদ্ধের খরচ সামলাতে বাড়ছে ঋণের বোঝা। সবকিছু মিলিয়ে মার্কিন মধ্যস্থতায় স্থায়ী শান্তি হলেও কতখানি চাপে পড়বে ইউক্রেন, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পর থেকে স্থায়ী শান্তি চুক্তির কথা বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে বেশ কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। সোমবার ট্রাম্প জেলেনস্কি বৈঠকেও আলোচনার বিষয়বস্তুর বড় অংশ জুড়ে রয়েছে এই ভূখণ্ড ছাড়। তবে বিশ্লেষকরা বলছেন, ডনবাসকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অংশ হিসেবে স্বীকৃতি দেয়া হলে চাপের মুখেই পড়বেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এখন পর্যন্ত রাশিয়া ডনবাসের যে অংশের নিয়ন্ত্রণ নিয়েছে সে অংশ ছেড়ে দিতে হতে পারে ইউক্রেনকে, এমন শঙ্কাও চাপে ফেলছে জেলেনস্কিকে। বিবিসি ও রয়টার্সের মানচিত্র বিশ্লেষণ বলছে, লুহান্স্কের 100% আর দোনেৎস্কের শতকরা 75% সব মিলিয়ে ডনবাসের 88% এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। নতুন এই নিয়ন্ত্রণ রেখা জেলেনস্কির কৌশলগত অবস্থান দুর্বল করার পাশাপাশি জটিল করে তুলছে সামরিক ও কূটনৈতিক অবস্থানও।
দনবাস ঘিরে রাশিয়ার এই আগ্রহ কেবল ভূখণ্ড কেন্দ্রিক নয়, বরং কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব বড় প্রভাবক হিসেবে কাজ করছে। ক্রিমিয়ার সঙ্গে ল্যান্ড ব্রিজ গঠনের মধ্য দিয়ে রাশিয়ার সামরিক কৌশলকে শক্তিশালী করবে দনবাস। এমনকি দনবাসের নিয়ন্ত্রণ রাশিয়াকে ভবিষ্যতে ইউক্রেনে আরও গভীরভাবে প্রভাব বিস্তার করার সুযোগ দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কয়লা, মূল্যবান ধাতু এবং অন্যান্য খনিজ সম্পদ সরবরাহের মধ্য দিয়ে রাশিয়ার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে দনবাস। অর্থনৈতিক চাপও বাড়ছে ইউক্রেনের ওপর। যুদ্ধের খরচ সামলাতে দেশটির জাতীয় ঋণ পৌঁছেছে $184.84 বিলিয়ন। চলতি বছর মার্চেও এটি ছিল $171.73 বিলিয়ন। IMF এর বিশ্লেষণ বলছে ঋণের পরিমাণ দেশটির জিডিপির প্রায় 100% ছুঁই। সেন্টার ফর ইকোনমিক স্ট্র্যাটেজি জানাচ্ছে বাজেটে যুদ্ধ খরচ 412 বিলিয়ন রিভনিয়া বাড়ানো হয়েছে, যা অভ্যন্তরীণ ঋণ ও বিদেশি সাহায্য দিয়ে মেটানো হচ্ছে। এতে চাপ বাড়ছে দেশটির অর্থনীতির ওপর। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। প্রথম ধাপের নির্বাচন হবে আগামী 28 ডিসেম্বর। সোমবার এক বিবৃতিতে দেশটির নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এবার কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে। 2021 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করা হয়। এরপর থেকেই দেশটিতে সংঘাতে নিমজ্জিত। তীব্র গৃহযুদ্ধে জর্জরিত দেশটির অনেক অংশ এখনও সেনাদের নিয়ন্ত্রণের বাইরে আছে। এর মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রহসন বলে আখ্যা দিয়েছেন। গাজার ত্রাণ কেন্দ্রগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গেল একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 57 জন ফিলিস্তিনির, যাদের 38 জনই মারা গেছেন ত্রাণ সহায়তা নিতে গিয়ে। যুক্তরাজ্যের প্রায় 100 পার্লামেন্ট সদস্য গাজার গুরুতর অসুস্থ শিশুদের দ্রুত সরিয়ে নেয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। এদিকে ইসরায়েলের গাজা দখল নীতিকে সমর্থন না করার আশ্বাস দিয়েছে মিশর। আর বিনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন যেন থামার নয়। স্থানীয় সময় রোববার উপত্যকাটির আল বুরেইজ শরণার্থী শিবির সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। যুক্তরাজ্যের প্রায় 100 সংসদ সদস্য গাজার গুরুতর অসুস্থ শিশুদের দ্রুত সরিয়ে নিতে সরকারের প্রতি আবেদন জানান। চিঠিতে তারা আশ্রয় ও চিকিৎসা পরবর্তী সুরক্ষার পাশাপাশি গাজার বায়োমেট্রিক ভিসা কেন্দ্র পুনরায় চালুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। মিশরের প্রধানমন্ত্রী মুস্তাফা মাদবুলি ও পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ফিলিস্তিন প্রশাসনের নেতাদের সঙ্গে বৈঠকে ইসরায়েলের গাজা দখল নীতিকে সমর্থন না করার আশ্বাস দিয়েছেন। গাজার পুনর্গঠন পরিকল্পনা এবং মানবিক সহায়তা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন তারা। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলছে, এই পদক্ষেপের একমাত্র লক্ষ্য ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, বর্তমানে গাজায় 5 লাখ মানুষ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। গাজায় খাদ্য সহায়তা প্রায় 47% লক্ষ্য অর্জন করছে। সংস্থাটি সতর্ক করে বলছে, কেবলমাত্র স্থায়ী শান্তি চুক্তি খাদ্য সহায়তা বাড়ানোর পথ খুলতে পারবে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে লাখো মানুষ। রোববার রাতে রাস্তায় নেমে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা সরকারের ব্যর্থতার কড়া সমালোচনা করে বলেন, যুদ্ধ বন্ধের জন্য একটি কার্যকর সমন্বিত চুক্তি প্রয়োজন। বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন অংশ ব্লক করে রাখে, রাজনৈতিক ব্যক্তিদের বাড়ির বাইরে ভিড় জমায় এবং মিলিটারি সদর দফতরের সামনে অবস্থান নেয়। পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনায় অনেককে গ্রেফতার করা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিপীড়নের অবসান ঘটানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসলামের চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা সচিব। তেহরানের সামরিক ও প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে পার্লামেন্টে নতুন বিল উত্থাপন করা হচ্ছে। এরই মধ্যে ইরান ককেশাস অঞ্চলে বিদেশি শক্তির উপস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
উস্কানি ছাড়াই ইরানের ওপর হামলা ও গাজায় চলমান নৃশংসতা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র জুটির তাণ্ডবে বরাবরই অসন্তুষ্টি প্রকাশ করে আসছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। তবে এবার মধ্যপ্রাচ্যের সব ইসলামী দেশগুলোকে সঙ্গে নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি জানান, রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও বিপদের সময় তেহরানের পাশে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো। লারিজানি দাবি করেন, ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে নড়বড়ে হয়ে গেছে। একই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তারা জানায়, আঞ্চলিক দেশগুলো একসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচ্ছেদ করবে, যেন ইসলামী দেশগুলোর চূড়ান্ত বিজয়ের লক্ষ্য অর্জনের পথ আরও সহজ হয়। আইআরজিসির দাবি, ইরানি জাতি যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত। এর মধ্যে ইরান সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য পার্লামেন্টে নতুন বিল পেশ করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি সর্বোচ্চ কৌশলগত অগ্রাধিকার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি রেডিও সাক্ষাৎকারে জানান, দক্ষিণ ককেশাসের স্থিতিশীলতা ইরান ও অন্যান্য আঞ্চলিক শক্তির জন্য বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করে। বাঘি বলেন, ইরান ককেশাসের ঘটনাবলী বিদেশি শক্তির আনাগোনার বিষয়টি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো বিষয়ে অবমূল্যায়ন বা অবহেলা করা হবে না। তিনি সতর্ক করেছেন, আঞ্চলিক এলাকার বাইরে থেকে যাওয়া বাহিনী ও বিদেশি হস্তক্ষেপ কেবল জটিলতা বাড়াবে এবং কোনো ইতিবাচক ফল দেবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গৃহহীনদের উচ্ছেদ অভিযান ঘিরে বাড়ছে উত্তেজনা। শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ, প্রশাসনের কড়া সমালোচনা। ভারী বৃষ্টিতে ভারতের মুম্বাই শহরে জলাবদ্ধতার দেখা দিয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। এদিকে পাকিস্তানে চলমান বন্যায় মৃতের সংখ্যা 650 ছাড়িয়েছে, আহত 920-এর বেশি। সোমবার সকাল থেকে প্রবল বর্ষণের কবলে ভারতের মুম্বাই শহর। অল্প সময়ের মধ্যেই শহরের প্রধান সড়কগুলো পানিতে ডুবে যায়, ব্যাহত হয় যান চলাচল। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে যানবাহন। অবস্থা বিবেচনায় মুম্বাইয়ের পৌরসভা কর্তৃপক্ষ সব স্কুলে ছুটি ঘোষণা করেছে। নাগরিকদের বাইরে বের না হওয়ার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে পাকিস্তানও ভয়াবহ বর্ষার মৌসুমের মধ্য দিয়ে যাচ্ছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, 26 জুন থেকে এখন পর্যন্ত 650-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এছাড়া পাহাড়ি জেলা বনের অবস্থাও ভয়াবহ, যেখানে উদ্ধারকর্মীরা এখনও নিখোঁজদের খুঁজছেন। বৃষ্টির দাপটে শুধু প্রাণহানি নয়, ভেঙে পড়েছে ঘরবাড়ি, সেতু। পেশোয়ারে শহরের রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে। পাঞ্জাবে মুলতান, ঝাং, ঘোষাব সহ অনেক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে সিন্ধ, বেলুচিস্তান ও আজাদ কাশ্মীরেও প্রাণহানি ঘটেছে। পাকিস্তানের নদী ড্যামগুলোতেও চাপ ভয়াবহ। কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টিপাত চলবে 19 আগস্ট পর্যন্ত। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুক হামলায় 3 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। রোববার ব্রুকলিনের একটি নৈশ ক্লাবে 4 জনের একটি সংঘবদ্ধ দল উপর্যুপরি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। একের পর এক বন্দুক সহিংসতায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। চলতি বছরে 412টি বন্দুক হামলায় 5 শতাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। যদিও নিউ ইয়র্কের মেয়রের দাবি, বিগত বছরের তুলনায় অপরাধ প্রবণতা কমেছে। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় শহর নিউ ইয়র্ক। বিভিন্ন ভাষাভাষী অভিবাসীদের বসবাস এ শহরে। আমেরিকার সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশিও এ শহরেই বাস করেন। রোববার আবারও সেখানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ব্রুকলিনের একটি নৈশ ক্লাবে উপর্যুপরি গুলিতে কয়েকজন হতাহত হন। পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর 3:30টার দিকে 4 জনের একটি সংঘবদ্ধ দল ওই ক্লাবে হামলা চালায়। পুলিশ সেখানে গিয়ে .9 এবং .45 ক্যালিবারের 2টি পিস্তলের 42টি গুলির খোসা উদ্ধার করেছে। আজ সকালে যা ঘটেছে তা খুবই ভয়াবহ। আমরা গুলিবর্ষণের ঘটনা খতিয়ে দেখছি। দ্রুতই অপরাধীদের গ্রেফতার করতে পারবো বলে আশা রাখি। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, তাদের ধারণা জনাকীর্ণ ক্লাবের ভেতরে 2টি গ্যাংয়ের মধ্যে বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনার পর ব্যাডফোর্ড এভিনিউ এবং ইস্টার্ন পার্কওয়ের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
নিউ ইয়র্কে প্রতিদিনই গুলির ঘটনা ঘটছে। একের পর এক বন্দুক হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহরে। যদিও মেয়র এরিক অ্যাডামসের দাবি, গত বছরের তুলনায় চলতি বছর এ সময়ে অপরাধ কমেছে। মেয়র জানান, দায়িত্ব নেয়ার পর 4 বছরের মধ্যে 23,000 অবৈধ অস্ত্র উদ্ধার করেছে তার প্রশাসন। আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। গত বছরের তুলনায় চলতি বছর অপরাধ প্রবণতা কমেছে, তবে তা কোনোভাবেই বন্দুক সহিংসতার শিকার ব্যক্তি ও তাদের পরিবারকে সান্ত্বনা দেয় না। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর শুধু শহরেই অন্তত 400-র বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে 5 শতাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। গেল জুলাইয়ের শেষ দিকে ম্যানহাটনে বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ বেশ কয়েকজন নিহতের ঘটনা ঘটে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প প্রশাসনের উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রে। রাজধানীর শহরটিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা। ট্রাম্পকে স্বৈরাচার হিসেবেও আখ্যা দেন অনেকে। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে তাঁবু। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই অভিযান চালানো হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের পর গৃহহীনদের ঘরবাড়ি উচ্ছেদে এই অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এতে অন্তত 11 জন আশ্রয় হারিয়েছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গৃহহীনদের ছবিসহ এক পোস্টে ট্রাম্প জানান, অবিলম্বে তাদের সরে যেতে হবে। গৃহহীনদের কারণে শহরে অপরাধের মাত্রা বেড়ে চলেছে অভিযোগ করে ওয়াশিংটন ডিসিতে অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আদেশ দেন ট্রাম্প। 4 দিন পরই শহর কর্তৃপক্ষ বুলডোজার পাঠিয়ে ওই তাঁবুগুলো উচ্ছেদ করে। শহরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর রাজধানীর বাস্তুচ্যুত গৃহহীনদের সংখ্যা প্রায় 5,138। হোয়াইট হাউস জানায়, গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার চেষ্টা করা হবে, তবে প্রত্যাখ্যান করলে জরিমানা বা কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। গৃহহীনদের উচ্ছেদ অভিযান নিয়ে চলছে সমালোচনা। রোববার দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের নীতির সমালোচনা করে বিক্ষোভ করেন হাজারো মানুষ। এ সময় ট্রাম্পকে স্বৈরাচার হিসেবে আখ্যাও দেন অনেকে। নিউ ইয়র্কে হাজার হাজার মানুষ নো কিং লেখা প্লেকার্ড হাতে নিয়ে রাস্তায় নামেন। ট্রাম্প দেশের গণতন্ত্র ধ্বংস করতে চাচ্ছে বলে অভিযোগ করেন প্রতিবাদকারীরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। লন্ডনের ক্যানারি ওয়ার্ফে অভিবাসন প্রত্যাশীদের হোটেলের সামনে বিক্ষোভ করেছে নারীবাদী সংগঠন পিঙ্ক লেডি। এ সময় পুলিশের সঙ্গে সংগঠনটির সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। শুধু লন্ডন নয়, উত্তর ইংল্যান্ডেও একই দিনে অভিবাসী বিরোধী বিক্ষোভ হয়েছে। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। যুক্তরাজ্যের ক্যানারি ওয়ার্ফের ব্রিটানিয়া হোটেলের বাহিরে ভিড় করেছেন নারীবাদী সংগঠন পিঙ্ক লেডির সদস্যরা। গোলাপি পোশাক পরে আসা এসব নারীর দাবি, আশ্রয় প্রার্থী অভিবাসীরা স্থানীয় নারী ও কিশোরীদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। শনিবার বিক্ষোভকারীরা মূল সড়কে মিছিল করতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশের সঙ্গে বাক বিতণ্ডার সময় কয়েকজন পুরুষ সহ একাধিক নারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে হোটেলের উল্টো পাশে ফুটপাতে আটকে রাখা হয় বিক্ষোভকারীদের। ফেসবুকে ছড়িয়ে পড়া আহ্বানে সাড়া দিয়ে একই দিন নর্দাম্বারল্যান্ডের ওয়াশিংটন শহরেও শত শত মানুষ বিক্ষোভে নামেন। অবৈধ অভিবাসী প্রত্যাহার স্লোগানে মিছিল করেন তারা। গত কয়েক সপ্তাহ ধরে লন্ডনের ব্রিটানিয়া হোটেলকে ঘিরে একাধিক বিক্ষোভ হলেও শনিবারের ঘটনায় সবচেয়ে নাটকীয় হয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, আশ্রয় প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ক্যানারি ওয়ার্ফের ব্রিটানিয়া হোটেল, যেটি একসময়ে 4 তারকা হোটেল হিসেবে পর্যটকদের জন্য বেশ জনপ্রিয় ছিল, তবে যুক্তরাজ্যের সরকার এখন এটিকে আশ্রয় প্রার্থীদের থাকার জায়গা হিসেবে ব্যবহার করছেন। আর তাই স্থানীয় লোকজন বেশ প্রতিবাদের ঝড় তুলেছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ন্যায্য মজুরির দাবিতে সরকারি আদেশ অমান্য করে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন এয়ার কানাডার ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা। ভ্যাঙ্কুভার ও টরন্টোর আন্দোলনকারীরা বলছেন, আলোচনার টেবিলে ফিরলেই সমাধান সম্ভব। ন্যায্য চুক্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা জানান তারা। এদিকে বিক্ষোভের ফলে শত শত ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এয়ার কানাডা কর্তৃপক্ষ জানায়, সোমবার সন্ধ্যার আগে ফ্লাইট স্বাভাবিক করা সম্ভব নয়। ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রোগ্রাম থেকে বাদ পড়েছে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রক। একই সময়ে মেটার এআই চ্যাটবট নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন সেনেট। তাদের অভিযোগ,
মেটার কিছু নীতিমালায় শিশুদের সঙ্গে অনৈতিক কথোপকথনের অনুমোদন দেয়া আছে। মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান XAI এর তৈরি চ্যাটবট গ্রক, যা তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর অংশ। এ বটের মূল কাজ হলো ব্যবহারকারীদের জন্য চলতি বিভিন্ন বিষয়ের যাবতীয় তথ্যের যোগান দেয়া। যুক্তরাষ্ট্রের সরকারি দফতর জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন গ্রককে প্রথমে ফেডারেল প্রোগ্রামে অন্তর্ভুক্ত করলেও পরে হঠাৎই বাদ দিয়ে দিয়েছে। মার্কিন গণমাধ্যম জানায় এর পেছনে মূল কারণ চ্যাটবটটির সাম্প্রতিক ইহুদি বিদ্বেষী মন্তব্য ও বিতর্কিত বক্তব্য। গত মাসে গ্রক অ্যাডলফ হিটলারের প্রশংসা করে এবং নিজেকে মেগা হিটলার বলে পরিচয় দেয়। এই মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। XAI পরে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন কন্টেন্ট ব্লক করার প্রতিশ্রুতি দেয়। এর আগে চ্যাটবটটি হোয়াইট জেনোসাইড ষড়যন্ত্র তত্ত্বকেও সমর্থন করে এবং হলোকাস্ট নিয়ে প্রশ্ন তোলে। প্রতিষ্ঠানটির দাবি এগুলো অনুমোদিত প্রম্পট পরিবর্তনের কারণে ঘটেছে। বিতর্ক শুরু হয়েছে মেটার AI নিয়েও। সম্প্রতি এক তদন্তে প্রকাশ করা হয় মেটার অভ্যন্তরীণ নীতিমালায় শিশুদের সঙ্গে রোমান্টিক বা সংবেদনশীল ভাষায় কথা বলার অনুমতি ছিল। এই নীতির সত্যতা স্বীকার করে মেটা জানায় এগুলো সংশোধন করা হচ্ছে। মার্কিন সিনেটররা জানান মেটার AI শিশুদের প্রতি শোষণ, প্রতারণা বা অপরাধের সুযোগ করে দিচ্ছে কিনা তা তদন্ত করা হবে। প্রতিষ্ঠানটি জনসাধারণ ও নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করেছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জাপানের ওসাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 2 দমকল কর্মী। আহত হয়েছেন অন্তত 4 জন। সোমবার স্থানীয় সময় সকালে ব্যস্ত মিনামি এলাকার 7 তলা ওই ভবনে আগুন লাগে। রেস্তোরাঁ ও দোকানপাট বন্ধ থাকায় ভবনের নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। অস্ট্রেলিয়ার সিডনির মানাভেল গলফ কোর্সে একটি ছোট বিমান জরুরি অবতরণ করেছে। 1967 সালের পাইপার চেরোকি বিমানটি ইঞ্জিন বিকল হওয়ার কারণে অবতরণ করতে বাধ্য হয়। ট্রেনি পাইলট ও প্রশিক্ষককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় তারা গলফ কোর্সের ক্লাব হাউসের সামনের অংশে জরুরি অবতরণ করে। বিমানের অবতরণের সময় আশপাশের মানুষ ও খেলোয়াড়রা দ্রুত এগিয়ে গিয়ে পাইলটদের সাহায্য করেন। স্বাস্থ্যকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত প্রতিক্রিয়ার কারণে দুর্ঘটনার প্রভাব সীমিত রাখা সম্ভব হয়েছে বলে জানান স্থানীয় কর্তৃপক্ষ। স্বাধীনতার 80তম বছরে পদার্পণ করল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। রাজধানী জাকার্তায় প্রেসিডেন্সিয়াল প্যালেসে নানা আয়োজনে উদযাপন করা হয় দিনটিকে। প্রেসিডেন্ট সহ অনুষ্ঠানে উপস্থিত ছিল সর্বস্তরের মানুষ। বিভিন্ন বাহিনীর পদচারণায় মুখর প্রেসিডেন্সিয়াল প্যালেস। সারি সারি ঘোড়ার পিঠে চড়ে পতাকা হাতে হাজির অশ্বারোহী। স্বাধীনতা দিবসের আয়োজনের সাক্ষী হতে হাজির নানা প্রান্তের মানুষ। প্যারেড কমান্ডারের নির্দেশনার পরই উত্তোলন করা হয় পতাকা। প্রেসিডেন্ট পাঠ করেন স্বাধীনতার ঘোষণাপত্র। এভাবেই শুরু হয় ইন্দোনেশিয়ার 80তম স্বাধীনতা দিবসের উদযাপন। কুচকাওয়াজে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয় 145টি ঘোড়া, যা দেশটির স্বাধীনতা দিবস উদযাপনে নতুন অধ্যায়ের সূচনা করেছে। ঘোড়ার উপস্থিতি নির্দেশ করে দেশটির শক্তি, ঐক্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধিকে। সাহসিকতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় ঘোড়াকে। বিমান মহড়ায় রঙের ঝলকানিতে ফুটিয়ে তোলা হয় জাতীয় পতাকা। বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাকে নেচে গেয়ে পালন করা হয় এই দিনটি। সর্বস্তরের জনতার সাথে সকল আয়োজন সামনে থেকে উপভোগ করেন দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। ইন্দোনেশিয়া প্রায় 350 বছর ডাচদের অধীনে ছিল। 1945 সালের 17 আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে দেশটি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইউক্রেন ইস্যুতে পুতিনের পর জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ। কিয়েভকে ক্রিমিয়া ও নেই যুদ্ধে যোগ দেওয়ার আশা ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারে নির্বাচনের তারিখ ঘোষণা জান্তা সরকারের। প্রথম ধাপের নির্বাচন 28 ডিসেম্বর, প্রহসন আখ্যা পর্যবেক্ষকদের। এবং গাজার ত্রাণ কেন্দ্র যেন মৃত্যুফাঁদ। দখলদারদের হামলায় নিহত আরও 57 ফিলিস্তিনি। যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে ধর্মঘট, বিক্ষোভ।
এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।